সোহেল, সোহেল বাড়ি আছিস? হ্যাঁ, কে? সোহেল, হ্যাঁ বন্ধু। আমার সব শেষ হয়ে গেছে দোস্ত। কি হয়েছে বন্ধু, বলতো? আমার বাবার ব্যবসা শেষ হয়ে গেছে। কিভাবে? ব্যবসা শেয়ার বাজারে পুরো ধস। বাবা এখন পথের ফকির হয়ে গেছে দোস্ত। আমি কোন রকম জানে পালিয়ে এসেছি দোস্ত। তুই আমাকে কয়েকদিনের জন্য আশ্রয় দিবি তোর এখানে? আকাশ, সবই বুঝলাম। আমাদের ঘরে টিন দিয়ে পানি পড়ে, এক বেলা খাই দুই বেলা খাই না। আমাদের অবস্থা এরকম। তুই হলো বড় লোকের ছেলে, আমাদের বাসায় থাকতে পারবি? বাবা, তুই এসব কি বলছিস? আকাশ, আমাদের ঘরের অভাব থাকতে পারে, কিন্তু আমাদের মনের অভাব নেই বাবা। তুমি যতদিন খুশি তুমি আমার বাড়ি থাকো। তুমি আমার ছেলের বন্ধু, তুমি আমার নিজের ছেলের মতোই থাকবে বাবা। আমরা যা খাই তাই খাবে। আমার সন্তান হয়ে আমার ঘরে তুমি থাকবে। তোমার ভালোবাসার কোনো কমতি হবে না বাবা। মা, আপনি যখন আমাকে ছেলে বলেই ডাকলেন, আমি ছেলে হয়ে আপনাদের কষ্টের কারণ হতে চাই না। আমি চলে যাব। খবরদার বাবা, এইসব কথা আর কখনো মুখেও আনবি না। মা বলে যখন ডেকেছিস তখন আমিই তোর মা। আর সন্তান কখনো মা বাবার বোঝা হয় না। আজ থেকে তুই আমার আর এক ছেলে। যা, হাত মুখ ধুয়ে আয়, তোদের দু ভাইকে আমি একসাথে খেতে দেবো। চল বন্ধু, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছি, রুমে চল। আয়। সোহেল, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে সোহেল। কেন, কি হয়েছে? তুমি তো জানো পৃথিবীতে আমার ভাই ছাড়া আর কেউ নেই। ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুমি কি করবে বলো? দেখো পিয়া, সবই তো বুঝলাম, তো এই মুহূর্তে আমার দ্বারাই তো সম্ভব হবে না। আমার একমাত্র বোন, তাকে আমি বিয়ে দিতে পারছি না। আমার বাবা নাই, আমি গরিব ঘরের একটা সন্তান। ওই মাতব্বর আমার বাড়িটা নেওয়ার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে, আমি এই মুহূর্তে পারবো না পিয়া। প্রিয়া, তোকে আমি বারবার মানা করার সত্ত্বেও তুই রাস্তার ফকিরের সাথে দেখা করতে আসছিস। ভাইয়া, আপনি সব সময় ছেলের সাথে এরকম কেন করেন? ওর কোনো দোষ নাই। আজকার সাহেব, আমি পিয়াকে এখানে জোর করে আনিনি। আমরা শুধু চুপ, ফকিরি বাচ্চা কোথাকার। এই, নিজের বোনকে বিয়ে দিতে পারতেছ না, আমার বোনকে বিয়ে করে অনেক বড় লোক হওয়ার স্বপ্ন দেখছো, তাই না? আজকার সাহেব, আমি গরিব হতে পারি, ছোট লোক নয়। আপনি যে টাকার অহংকার দেখাচ্ছেন না, এটা কিন্তু চিরকাল থাকে না। টাকার অহংকার শুধু টাকাওয়ালাদের মানায়। চল, আর তোর যদি এই এলাকায় দেখি তো তোর কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। বন্ধু, এটা কিন্তু আর 20টি মতন চাচা লাগবে, হ্যাঁ? তা না হলে কিন্তু আচ্ছা শোন বন্ধু, তুই যে ফুরফুরে মেজাজে কাজ করছিস, আসলে কি তুই ফুরফুরে মেজাজে আছিস? সত্যি কথা বলতে কি জানিস দোস্ত, আমি গতকালকে আন্টির সাথে অনেক সময় কথা বলেছি। আন্টি যা বললো, তুই অনেক সমস্যার মধ্যে আছিস। তুই ওদিকে প্রিয়ার একটা ঝামেলা আছিস। প্রিয়ার বাবা অনেক ধনী। প্রিয়ার বাবা তার মেয়েকে তোর সাথে বিয়ে দিতে চায় না। তাছাড়া শুনলাম ওই পাড়ার যে মাতবরের কাছে তোদের বাড়ি জমি সব বন্ধক রয়েছে। তোর বাবা মারা যাওয়ার সময় এই জমি সব বন্ধক রেখে গিয়েছে। এখন তুই কিভাবে কি করবি দোস্ত, আমাকে একটু বলতো। বন্ধু, তুই যতক্ষণ সব জেনে গেছিস, তাহলে আর লুকাবো কিসের জন্য? প্রিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও প্রিয়াকে খুব ভালোবাসি। তবে দোষ, প্রিয়ারা তো অনেক বড় লোক,
অনেক ধনী, আমরা তো গরিব। আমি তো গরিব ঘরের সন্তান। আমার বাবা যখন মারা গিয়েছিল তার আগে ওই মাতব্বরের কাছে জমি বন্ধক রেখে গেছিল। বোনটাকে বিয়ে দিতে পারিনি টাকার অভাবে। তুই কি কোনোদিন প্রিয়ার ভাইয়ের সাথে কথা বলেছিস? প্রিয়া তো তোকে অনেক ভালোবাসে, আর তুইও ভালোবাসিস। দেখা করবো আর কি, পিয়ার সাথে এক জায়গায় কথা বলতেছিলাম। পিয়ার ভাই হঠাৎ করে এসে আমাকে অপমান করে রীতিমতন হুমকি দিয়ে পিয়াকে নিয়ে চলে গেল। চিন্তা করিস না, আমি প্রয়োজনে প্রিয়ার ভাইয়ের সাথে কথা বলবো, দেখি তোদের এই সম্পর্কটা জোড়া লাগানো যায় কিনা। এখন চল, মা ওদিকে আমাদের জন্য খাবার নিয়ে বসে আছে, চল। প্রিয়া, আমি তোমাকে শেষবারের মতন বলছি, ওই ফকিরের বাচ্চার সাথে তোমার জন্য কোনো কথা বলতে না দেখি, কারণ আমার বোনের বিয়ে ওই ফকিরের সাথে হতে পারে না। ভাইয়া, ও গরিব নয়, পরিস্থিতি মানুষকে সাময়িকভাবে গরিব বানাতে পারে। ভাইয়া, আপনি শুধু ওর টাকাটাই দেখলেন, ওর মনটা একবারও দেখলেন না? ও খারাপ মানুষ না, ওর মনটা অনেক ভালো। আর শিক্ষার কথা কি বলবো, ও অনেক শিক্ষিত। শিক্ষা দিয়ে কি হবে? শিক্ষা দিয়ে তো চাল কেনা যাবে না। আর মাত্র 50,000 টাকার জন্য ওর বোনটা বিয়ে দিতে পারছে না। আর ওর বাপের যে সম্পত্তিটুকু আছে সব ওই মাতবারের কাছে বন্ধক তো। শিক্ষা দিয়ে কি হবে? কোন ফকিরের সাথে আমার বোনের বিয়ে হবে না। লাস্ট কথাটা বলে গেলাম। এই নুপুর, জি ভাইয়া, কোথায় গেছিলে তুমি? পড়তে গেছিলাম। তুমি পড়তে গেছিলে? তোমার না বিয়ে ঠিক হয়ে গেছে? আসলে আমার মায়ের তো টাকা নেই, যাদের সাথে বিয়ে ঠিক হয়েছিল ওরা যৌতুকের টাকা দাবি করেছে, অত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই, তাই বিয়েটা ভেঙে গেছে। আচ্ছা, আমি তোমার একটা কথা বলবো। তোমার তো বিয়ে হচ্ছে না, তাই না? আর আমিও মনে মনে চিন্তা করছি যে আমি বিয়ে করব। তো তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়। আচ্ছা ভাইয়া, আমি আপনার কথাটা ভেবে দেখবো। এখন যাই, মা বাড়িতে একা আছে। ঠিক আছে। দেখো, ভাইয়া আজ যেটা করলো তার জন্য আমি লজ্জিত। ও ক্ষমতার দাপট দেখাচ্ছে। দেখো, তুমি হাল ছেড়ে দিও না, তুমি চাইলে টাকা ইনকাম করতে পারবে। দেখো, আজকার সাহেব যেটা বলেছে এটা মিথ্যে কথা নাই, এতে কোনো ভুল নেই। আমার বাসায় একটা বোন আছে, তার বিয়ের বয়স পার হয়ে গেছে, এখনো তাকে বিয়ে দিতে পারিনি। দেখো প্রিয়া, তোমাকে মনে হয় আমি আর ধরে রাখতে পারবো না। এই কি বলছো তুমি? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো? প্রিয়া, আমার মাথায় কাজ করছে না, আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, দেখি কি করা যায়, ওদিকে আমার অনেক কাজ রয়েছে, চলো। চলো। মা কি করেন? এই তো বাবা, কি আর করবো, এই দুখন নারকেলের কথা ছিল তো কাটি কটা বের করলাম। ও আচ্ছা, আমি একটা কথা শুনলাম, নুপুরের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের কথা ঠিকই শুনেছ, কিন্তু নুপুরের বিয়েটা হচ্ছে না। পাত্রপক্ষ 50,000 টাকা চেয়েছে এবং সংসারের হালচাল দেখে ওরা ঠিকই বুঝতে পেরেছে যে এতগুলো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না, আর তাই বিয়েটা হবে না বাবা। মাত্র 50,000 টাকার জন্য তারা বিয়ে ভেঙে দিয়েছে? আচ্ছা মা, আমি কি একটু ওদের সাথে কথা বলবো? না না বাবা, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান আছে। আল্লাহর হুকুম হলে ব্যবস্থা একটা হবেই। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু দেখি, ওই সোহেল বাসায় আসুক, আমি ওর সাথে কথা বলি, দেখি এর কোনো সমাধান করা যায় কিনা।